আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও, আপনার দর্শকদের অনেক অনেক। আপনার দর্শকের টানে আর থাকতে পারলাম না আর কি। এখনো আমি নিশ্চিত যে নির্বাচন হচ্ছে না, কারণ এখনো 12 তারিখ হইতে অনেক বেশ কয়েকদিন সময় আছে। এখনো বোধহয় 12-13 দিন আছে। বহু কিছু ঘটে যেতে পারে, কারণ এই বাংলাদেশ সব সম্ভবের দেশ। আর যদি কোনো কারণে নির্বাচন হয়ে যায়, যে প্রিয় দর্শক আমাদের প্রশ্ন করেছেন সরকারকে, আওয়ামী লীগ বিনা এই নির্বাচন কোনো অবস্থাতেই টিকবে না, প্রশ্নই আসে না। কে স্বীকৃতি দিবে? একমাত্র আমেরিকা ছাড়া পৃথিবীর কোনো রাষ্ট্রই তাকে স্বীকৃতি দিবে না। চায়না চুপ থাকবে, ভারতও সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করবে। ইউরোপীয় ইউনিয়ন তো আপনি দেখেছেন যে ইউরোপীয় ইউনিয়ন এখন পুরা ভারতের দিকে হেলে গেছে। মানে পুরা ইউরোপীয় ইউনিয়ন, আপনি জানেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট বলছে যে মাদার অফ অল ডিলস, মাদার অফ অল ডিলস, অর্থাৎ নরেন্দ্র মোদীর সাথে তারা চুক্তি করতে পারে। তারা বলছে মাদার অফ অল ডিলস। এখন এই বেকুবদের এটা বুঝে কি না বাংলাদেশের পাঙ্গুরা আমি জানি না। এর মানে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট এটা বলা মানেটা কি? ভারত যে কত বড় শক্তি, এক গাধারা এটা বুঝেই না। এরা পারমাণবিক বোমা গিলে খাবে, ভারতের 3 দিনে দখল করবে, 4 দিনে দখল করবে, 7 দিনে দখল করবে। মানে ভারত মনে হয় যে বাংলাদেশের মতো গণিমতের মাল হয়ে গেছে। কিন্তু সেই ভারতে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট বলে যে মাদার অফ অল ডিলস তারা সম্পন্ন করেছে নরেন্দ্র মোদীর সাথে। এই আকল তো তাদের নাই। কারণ নির্বোধ শিশু কিন্তু সিংহের লেজ দিয়েও কিন্তু কান খোঁচায়। তো এই বাংলাদেশের পাঙ্গরা সিংহের লেজ দিয়ে কান খোঁচাইতেছে। মানে ভারত হলো সিংহে, সেই লেজ দিয়ে কান খোঁচাইতেছে এই পাঙ্গরা, বুঝতে পারতেছে না। যেটা বলতেছিলাম, নির্বাচন, আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন কেউ মানবে না। আমরা কেউ আওয়ামী লীগকে পছন্দ করুক না করুক, দ্যাটস অ্যানাদার কোশ্চেন। আওয়ামী লীগকে নির্বাচন অংশ নিতে দিতে হবে, কারণ বাংলাদেশের এখনো 50% মানুষের তারা প্রতিনিধিত্ব করে। আমি তাকে পছন্দ করি না করি, জামাতে কেউ তাকে পছন্দ করুক না করুক, যায় আসে না। জামাত 3% হয়ে তারা যদি নির্বাচনে না নিলে নির্বাচন বিতর্কিত হয়। বিএনপির 25% হওয়ার পরে নির্বাচনে না নিলে যদি নির্বাচন বিতর্কিত হয়, তাও বিএনপি নিষিদ্ধ করে নাই, জামাত নিষিদ্ধ করে, কোনো রাজনৈতিক দলে আওয়ামী লীগ নিষিদ্ধ করেনি। তারপরেও সেই নির্বাচন যদি বিতর্কিত হয়, তাহলে এই নির্বাচন কেন বিতর্কিত হবে না? ওই জামাতের রাজাকারের বাচ্চারা যতই বলুক আওয়ামী লীগ ছাড়া নির্বাচন মানেই কি ইনক্লুসিভ নির্বাচন নয়, তাকে বললো জনগণের অংশগ্রহণই বড় কথা। তাহলে গতবার আওয়ামী লীগ কি করেছিল? আওয়ামী লীগ কি বলছিল জামাত নিষিদ্ধ, বিএনপি নিষিদ্ধ? বলে নাই। তাহলে গতবার ওরা এই নির্বাচন যদি 12 তারিখে হয়ে যায়, তাহলে কিন্তু ওই আওয়ামী লীগের যে নির্বাচন বিতর্কিত, সেটা কিন্তু জায়েজ হয়ে যাবে। এই আকলই তাদের নাই। অর্থাৎ মূলত তারা আওয়ামী লীগকেই প্রমোট করতেছে। যেমন 32 নম্বর বাড়ি ভাঙার পরে তারা মূলত আওয়ামী লীগকে জিন্দা করেছে। তারা বঙ্গবন্ধুকে নিয়ে বেশি বেশি বঙ্গবন্ধুর বিরোধিতা করার কারণে বঙ্গবন্ধু জীবিত বঙ্গবন্ধুর সাথে মৃত বঙ্গবন্ধুর শক্তিশালী হয়ে গেছে। এই এদের বাড়াবাড়ি করার কারণে এই নির্বাচন 12 তারিখে যদি হয়ে যায়, তাহলে আওয়ামী লীগের এই যে বিতর্কিত নির্বাচন, এটা জায়েজ। কারণ আওয়ামী লীগ তো কোনো দলকে নিষিদ্ধ করেনি। আর এই নির্বাচন তো টিকবেই না। এই নির্বাচনের ফলাফল যাই ঘটুক, তারা তো তাদেরকেই আনবে ক্ষমতায়। আনার পরে তারা যে স্বপ্ন দেখতেছে, আওয়ামী লীগ কিন্তু বিরোধী দল হিসেবে 12 তারিখের পরে কিন্তু পৃথিবীর সব খেলা বদলে যাবে। বাংলাদেশের রাজনীতির পটও পরিবর্তন হয়ে যাবে। অনেক কিছুই বদলে যাবে। হাওয়া বাতাস 12 তারিখের পরে বদলে যাবে। নির্বাচন হইলেও না হইলেও, যদি নির্বাচন হয় তাহলে একরকম, নির্বাচন না হলে একরকম। নির্বাচন হয়ে গেলে এই সরকার হায়েস্ট হায়েস্ট 26 সাল, 26 সাল ক্রস করতে পারবে না। একেবারে বিএনপি জামাত মিলকে জুলকেও যদি থাকে, 26 সাল ক্রস করতে পারবে না। কারণ আপনি দেখতে পারতেছেন যে সারা পৃথিবীর রাজনীতি কিন্তু পাল্টে গেছে। সারা পৃথিবীর, ইরান থেকে শুরু করে, ভেনেজুয়েলা থেকে শুরু করে, আর আমেরিকা যার বন্ধু হয়, তার তো শত্রু দরকার নেই। তার শত্রুর দরকারই নাই। কারণ যে কোনো মুহূর্তে আমেরিকা একটু চোখটা ঘোরাবে, এই সরকার 5 মিনিটও টিকবে না। 5 মিনিট। যেমন একটা চ্যানেলে বিএনপির নেতা এসে বলেছিলেন আমাদের সাথে যে ওয়াকার যদি ব্যারাকে ফিরে যায়, ইউনূস সরকার 1 মিনিট টিকবে। তেমনি আমেরিকা যদি একটু চোখ বন্ধ করে, এই যে সরকার আসবে, এই সরকার 1 মিনিটও টিকবে না। পরের দিনই পতন ঘটে যাবে, আর আওয়ামী লীগ বানের পানির মতো ঢুকে পড়বে। আওয়ামী লীগকে আপনি ঠেকাইতে পারবেন না। কারণ আওয়ামী লীগের উপরে এত নির্যাতন, এত 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 অত্যাচার করা হয়েছে যে এই 17 মাসে 17 বছর ফেল করে দিছে। তো এটা রিটার্ন আসবেই, কারণ প্রকৃতি তার নিজস্ব গতিতে চলবে। জামাতেরা বিএনপিদেরও একটু শিক্ষা পাওয়া দরকার। তাদের বোঝা উচিত যে তাদের শত্রুকে, আমি বারবার বলেছি, আমাদের বৃহত্তর ময়মনসিংহ বিভাগে, মানে বর্তমান বিভাগ ময়মনসিংহ অঞ্চলে যত হাঙ্গামা হয়, এমনকি আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগ বিএনপিতে, এর পিছনে ইন্ধন যোগায় এই জামাতেরা। এটা আমি কিন্তু এখন না, বারবার বলে আসছি, আপনার চ্যানেলে বলেছি, আমি লিখেছি বারবার। রেজাউল করিম হীরাকে শেরপুর থেকে গ্রেপ্তার করেছে, আপনার মনে আছে? আওয়ামী লীগের এমপি
80-র উপরে বয়স তাকে ধরে আনলো এই জামাতের ষড়যন্ত্রে। এটা বলার কারণে জামালপুরে এক হিন্দু প্রতিবাদ করছে আমার বিরুদ্ধে। আপনি আমার ফেসবুক পোস্টে তো এখন ফেসবুকটা তো নাই। সে আমার সাথে বিতর্কে নামছে, কয় আমি নাকি মিথ্যা কথা বলতেছি। এই ষড়যন্ত্র করেছিল তখন জামাত বিএনপিকে দিয়ে। সে আবার লিখছে আমার বাড়ি তো জামালপুর সদর। মনে হয় যে জামালপুর সদরে থাকলে সব জানে, অন্য কেউ থাকলে অন্য কারো কেউ জানবে না। মানে চান্দের খবর নিতে গেলে চান্দে গিয়ে বাস করতে হবে। আমার বাড়ি হচ্ছে জামালপুর, এটা সে ভুলে গেছে। মানে সে বুঝাইতে চাইছে যে তার বাড়ি সদরে, আমার বাড়ি সদরের নিচে। না জানে কি, তার জানা নাই যে সদরে আমাদের সরিষাবাড়ি যে রাজনীতির মূল কেন্দ্র, এটা তার ধারণাই নেই। যাই হোক, জামালপুর কেন্দ্র সেন্টার নিয়ে চিন্তা করে না। সরিষাবাড়ির উপরে জামালপুরের রাজনীতির নিয়ন্ত্রণ অনেক কিছু নির্ভর করে। যাই হোক, যেটাই রেজাল্ট করিম হীরাকে, যিনি সাবেক এমপি মন্ত্রী ছিলেন বিএনপি আওয়ামী লীগের, তাকে যখন ধরে আনে ওই এত বয়স্ক তার স্ত্রী সহ, তাকে ভূমিপুষ থেকে কি যেন জমি রেজিস্ট্রি করতে গেছিল, তখন কি কারণে যেন এটা নিয়ে আমরা কথা বলেছি সম্ভবত। এই ষড়যন্ত্র করেছিল, বিএনপির তখন খুশি হয়েছিল। আমি জানতাম বিএনপির সাথে লাগবে। আমি আবারও বলি, এমনকি বহু আগেও বলেছি যে একদিন এই দেশে বিএনপি নির্বাচনের শুধু তফসিল ঘোষণা করলে বিএনপি আর জামাতের যে মধুর প্রীতি, এই গাইঠে প্রীতি, এই প্রীতি কিন্তু আর থাকবে না। তো শেরপুরে একটা না, অনেক তো বেশি মরার কথা ছিল জামাতের। কারণ জামালপুরে জামাতের কোনো অস্তিত্ব নাই। লাথেউ স্টাইলে ব্রহ্মপুত্র নদী আর যমুনা নদীর তীরে ফেলানো উচিত। এই বদমাইশগুলো জামাতের এখানে 1500 কোটি টাকা পাবলিকের কাছ থেকে হাই হাই কোম্পানির মাধ্যমে নিয়ে নিছে। আপনি সার্চ দিলেই পাবেন, জামালপুর মাতারগঞ্জ লিখলেই পাবেন, জামালপুর লিখলেই পাবেন যারা কি করছে। এই যারা মারে তারা তো মেরেই নেয়, যারা হাই হাই করে যেন হাই হাই কোম্পানি। এই হাই হাই কোম্পানি জামাতের 3টা কোম্পানি প্রায় 1500 কোটি টাকা মেরে দিছে। এটা নিয়ে দেখবেন লাগাতার মিছিল মিটিং হয়েছে, এবং আপনার চ্যানেল আপনি ওটা দেখাইছেন। তো ওই শেরপুরে আরো বেশি মার খাওয়ার কথা ছিল জামাতের। বিএনপির আমি বুঝি না জামাত প্রেমী এত, এরা মানে জামাত প্রেমের এত বুধ, এটা আওয়ামী লীগ হলে কি করতো না? মানে জামাতের এত বড় সাহস হয় কি করে শেরপুরের মতো জায়গায়, জামালপুরের মতো জায়গায় বিএনপির সাথে মারামারি করে? এই সাহসটা, এটা কিন্তু আজকারা বিএনপি দিয়েছে, তার ফল তারা ভোগ করতেছে। এটা করতে হবে, কারণ এই সৈয়দ আশরাফের ভাষায় মৌলবাদী শক্তি কেবলমাত্র আওয়ামী লীগের শত্রু না, তার ভাষায় শুধু আওয়ামী লীগের শত্রু। আমার ভাষায় এটা বাংলাদেশের শত্রু, বিএনপির শত্রু, পুরো বাংলাদেশের শত্রু। আপনি দেখেন আজকে পাপিয়া কি বলছে, বিএনপির যে সাবেক এমপি এবং তার হাজব্যান্ড হারুনুর রশিদ এমপি প্রার্থী। জামাতের এই বিএনপির এমপি কিন্তু অত্যন্ত ধার্মিক মানুষ, দেখবেন সারাদিনই সংসদে তারা কোরআনের আয়াত তেলাওয়াত করে টুপি মাথায় দেয়। তারপরও তার বিরুদ্ধে জামাত যে সমস্ত কথা বলতেছে, আজকে পাপিয়া কি বলছে, এই যে কি যে সৈয়দ আশরাফ পাপিয়া, তিনি বলেছেন যে তামাকে যেমন ক্ষতিকর, জামাতে ইসলামও তেমন ক্ষতিকর। একেবারে জামাতের শরীর একেবারে পিত্তি চলে গেছে এই কথা শোনার সাথে। এই কথা তো সত্যি। তামাক না, আফিমের চেয়ে বেশি ক্ষতিকর হলো এই জামাতের এই স্বাধীনতা বিরোধী শক্তি। এদের কিন্তু আশ্রয় প্রশ্রয় বিএনপি দিয়েছে, তাই তারা ভুক্তভোগী হবে, এটাই স্বাভাবিক। যেমন হেফাজতকে আজকারা দেওয়ার কারণে আওয়ামী লীগ ভুগতেছে না। আজকে দেখেন হেফাজত, জামাত কিন্তু বলে নাই শেখ হাসিনা ফাঁসি চাই, নাম নিয়ে বলে নাই। তারা বলছে আওয়ামী লীগের শাস্তি চাই, হ্যান ত্যান। কিন্তু এই হেফাজত, যাকে গণজাগরণ মঞ্চ ভাঙ্গে আওয়ামী লীগ তাকে বুকে টেনে নিয়েছিল, এই হেফাজত কিন্তু এখন নাম ধরে বলে শেখ হাসিনা ফাঁসি চায়। আর আমরা যারা গণজাগরণ মঞ্চের কর্মী আছি, তারা কিন্তু এখন শেখ হাসিনার পক্ষে আমরা টোন হাই রাইজ করেছি, কথা পক্ষে বলতেছি। কিন্তু ওই যে হেফাজতকে 33 বিঘা জমি দেওয়া হয়েছে, যে হেফাজতকে আপনার হাসান মাহমুদ গলা নিয়ে প্রীতি করছে, গাইটে প্রীতি, যে হেফাজতকে শেখ হাসিনার দরজায় গিয়ে নিয়ে গেছেন, আওয়ামী লীগের সভানেত্রীর দরজায়, আওয়ামী লীগের দরজায়, সেই হেফাজত কিন্তু এখন শেখ হাসিনার ফাঁসি চায় নাম নিয়ে। কত বড় বেঈমানেরা! তো জামাত বলেন আর হেফাজত বলেন, মৌলবাদী শক্তি কোনোদিনই আওয়ামী লীগের বন্ধু ছিল না। আমি বারবার বলি, মোল্লা আর মিলিটারি কোনোদিনই আওয়ামী লীগের বন্ধু হইতে পারে না, 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 হতে পারে না। আমি জানি এই কথা শুনে আওয়ামী লীগের অনেক বন্ধু বান্ধব মনক্ষুণ্ণ হবে না আমার এই কথা শুনে। ভাই, আপনি আওয়ামী লীগে করেন, আপনার দায়িত্ব, আপনার যে এজেন্ডা, আপনি হয়তো এইভাবে বলবেন না। আমি তো ভাই কোনো দল করি না, আমাকে যা সত্য তা বলতে হবে, কারণ আমাকে জনগণের পক্ষে কথা বলতে। মোল্লা আর মিলিটারি কোনোদিনই মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না, ভবিষ্যতে থাকবে না। আপনি দেখেছেন, তাই বললে সবাই না, আমি বলতেছি না যে 100% মোল্লা 100% মিলিটারি না, কিন্তু 90% বা 95% বাদ থাকলো হাতে গোনা। এই হাতে গোনা কয়জন আর্মি, হাতে গোনা কয়জন মোল্লা হয়তো মুক্তিযুদ্ধের পক্ষে, কিন্তু 95% মোল্লা মিলিটারি অবশ্যই আওয়ামী লীগের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে। তার সর্বশেষ প্রমাণ দেখেছেন মেজর আখতারুজ্জামান, বিএনপির চেয়ারপারসন, চেল চালায় জামাতে চলে গেছে, চেল চালায় জামাতে যোগ দিয়েছে। আবার তার আরেক, আপনি না করছেন এগুলো দেখাইছেন নাকি সুসুপ্ত পাঠক, যে তার আরেক পোলা গেছে কি হেফাজতে নাকি খেলাফতে। মানে সব মৌলবাদী দলে জামাতেরা বিএনপিরই মুসলমান মনে করেন, আওয়ামী লীগের মনে করে। এটা আমরা আওয়ামী লীগের বন্ধুদের বুঝাইতে পারি না। এটাই হলো আমাদের চীনের দুঃখ। আমরা যে বুঝাই এত, আরে ভাই আমরা তো এমপি মন্ত্রী হবে না, আসাদুজ্জামান নূর যে আওয়ামী লীগের এমপি হবে না,
বাসে মেয়র হবে না, মন্ত্রী হবে না, আমিও হব না। কারা হবে ভাই? আপনারাই হবেন। আমাদের এই কথায় যদি ইউনূস সরকারের পতন ঘটে, আওয়ামী লীগ ক্ষমতায় যায়, কথার কথা। আমাদের কথাই তো হবে না, সবার মূল্যতে হবে। কিন্তু কার লাভ হবে? ফায়দা তো আওয়ামী লীগের। আমরা কার বিরুদ্ধে বলতেছি? মৌলবাদী শক্তি কোনোদিনই আওয়ামী লীগের ঢাকিতে যাবে না। এটা আমি আওয়ামী লীগের লোকদের বুঝাইতে পারি না। এমনকি বিএনপিদেরও বুঝাইতে এখন কেমন লাগে? এই যে দেখেন মারামারি, আরো হবে সামনে। ১২ তারিখের পরে দেখবেন জামাত বিএনপির অনেকেই বলে না এরা আওয়ামী লীগের ভয়ে এরা এক হয়ে যাবে। না রে ভাই, ক্ষমতার দ্বন্দ্বে কি বাপ পোলাকে ছাড়ে না। সুলতান সুলেমান তার পোলারে মেরে ফেলছে, ২ পোলারে মেরে ফেলছে। সুলতান সুলেমানের দাদা তার বাপেরা মেরে ক্ষমতায় গেছে। আপনি গিয়াসউদ্দিন আজম শাহ, যার নামে মাজার আছে বাংলাদেশে, ১৭ ভাইয়ের চোখ অন্ধ করে দিছে। কেউ কাউকে ছাড় দেয় না। এই আওরঙ্গজেব যে এখন ভারতের মুসলমানদের জিন্দা পীর, বাপেরে বন্দি করছে, বোনের বিয়ে হইতে দেয় নাই, এবং ৩ ভাইরে জবাই করছে, আরেক ভাই দাঁড়ার মাথা কাইটা বাপের খাবারের প্লেটে দিয়ে আসছে। এই হলো ক্ষমতার দ্বন্দ্ব। ক্ষমতা কেউ কাউকে ছাড়তে না। বাংলাদেশে আমরা দেখেছি পিতা পুত্রের বিরুদ্ধে, স্বামী স্ত্রীর বিরুদ্ধে, ভাই ভাইয়ের বিরুদ্ধে, চাচা চাচার ভাইদের বিরুদ্ধে, মামা ভাগ্নের বিরুদ্ধে আমরা দেখেছি নির্বাচন করতে। দেখেন নাই? এই বাংলাদেশেই আছে। তো নির্বাচন কেউ কাউকে ছাড় দিবে না। যদিও অনেকেই বলে যে আওয়ামী লীগের কথা বললে তারা ঐক্য। না রে ভাই, ক্ষমতার ব্যাপারে কেউ কারো ছাড় দেয় না। ১২ তারিখের পরে দেখবেন দেশে কি ঘটে। আরো ঘটবে। আমি চাই যে আওয়ামী লীগ নীরব থাকুক। আওয়ামী লীগ কোনো কর্মসূচি না দিয়ে চুপচাপ বসে খেলা দেখুক। মঞ্চের বাইরে থেকে, মাঠের বাইরে থেকে খেলা দেখুক। মাঠে পরে নামুক, এর আগে একটু খেলুক, তারপরে আওয়ামী লীগ মাঠে যাক। আর যেটা আপনি বললেন যে এই বারবার আওয়ামী লীগকে এরা মৌলবাদী শক্তি, কখনোই আওয়ামী লীগকে তারা মুসলমানই মনে করে না। আরে ভাই, আমি বারবার এটা বলেছি, কয়েকটা লাইভে গিয়ে বলেছি, লিখেছি। আওয়ামী লীগের আমল আমার মনে আছে ১৪ কি ১৫ সালে ঘটনা। আওয়ামী লীগ পাওয়ারে, আরে ভাই, রংপুরে আওয়ামী লীগের লোকদের মসজিদে নিয়ে তওবা পড়াইছে। বলছে যে বল আওয়ামী লীগ যারা করে তারা কাফের, তারা হিন্দু, তারা ইহুদি, তওবা পড়াইছে। এটা হাইকোর্ট পর্যন্ত গেছে। হাইকোর্ট ডিসির উপরে রুল জারি করছে আওয়ামী লীগ পাওয়ারে থাকতে। তারপরে এদের বোঝাই কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা, এখন বিচ্ছিন্ন ঘটনা বাড়াইছে না। আরে ভাই, চাণক্য নীতিতে আছে শত্রুকে কখনো ছোট ভাবতে নাই। গীতাতেও আছে শত্রুকে কখনো ছোট ভাবতে নাই। আপনি আপনি ওটা ধর্মগ্রন্থ হিসেবে না নিয়ে যদি আপনি দর্শন হিসেবেও নেন, আর চাণক্য তো বলছেই যে শত্রুকে ছোট ভাবলে আপনি বিপদে পড়বেন। কতবার বলেছি আওয়ামী লীগের লোকদের, জামাত কিন্তু সক্রিয়। তারা বলে বিএনপি দেশে নাই, জামাত আমাদের কি করবে? এখন কি করতেছে? বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ঘোষিত ঐতিহাসিক নির্বাচনে প্রকাশ্যে হত্যাকাণ্ড চললেও সরকারের দাবি আশাতীত ভালো আছে দেশের আইন শৃঙ্খলা আর নিরাপত্তা পরিস্থিতি। একদিকে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ পর্যায়ের আশ্বাস এবং নির্বাচন কমিশনের তোড়জোড়, অন্যদিকে রাজপথে ক্রমবর্ধমান সহিংসতা ও অবৈধ অস্ত্রের ঝঞ্ঝনানি সাধারণ ভোটারদের মনে গভীর শঙ্কার জন্ম দিয়েছে। এরই মধ্যে নির্বাচন উপলক্ষে দেশের বেশ কয়েকটি জেলা সফর করে ফেলেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আনুষ্ঠানিকভাবে এসব সফরে জেনারেল ওয়াকার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের ক্ষেত্রে সেনা সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। এমনটাই দাবি করা হয়েছে সেনা সদর থেকে। প্রশ্ন উঠেছে, জেনারেল ওয়াকার তার সবগুলো সফরে নিরপেক্ষতা আর পেশাদারিত্বের কথা বললেও ম্যাজিস্ট্রেসি পাওয়ারের মতো শক্তিশালী আইনি ক্ষমতা থাকা সত্ত্বেও মাঠ পর্যায়ে সহিংসতার গ্রাফকে নিম্নগামী করতে পারেনি বাহিনীটি। উল্টো শেরপুরে বিএনপি জামাত সংঘর্ষের পর সেনাবাহিনী আদৌ নিরাপত্তা দিতে পারবে কি না সে প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে। একাধিক সূত্র বলছে, বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা তাতে নির্বাচনকে ঘিরে জেনারেল ওয়াকার দ্বিমুখী সংকটে পড়েছেন। একদিকে গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে কমপক্ষে 5 ধরনের নিরাপত্তা ঝুঁকি নিয়ে এগোচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। সে ঝুঁকিগুলো ঠেকাতে গিয়ে সেনাবাহিনী কঠোর হলে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার পক্ষ থেকে চাপ আসতে পারে। আবার নির্বাচনে যদি বড় ধরনের কারচুপি হয় বা সেনাবাহিনী কোনো বিশেষ পক্ষ নেয়, তবে তা শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের অবস্থানকে দুর্বল করতে পারে। প্রশ্ন হলো, সেনাবাহিনীকে বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মোতায়েন করা সত্ত্বেও পরিস্থিতির দৃশ্যমান উন্নতি না হওয়া এবং সেনা প্রধানের দেশব্যাপী সফরের মধ্য দিয়ে তিনি আসলে কি বার্তা দিতে চাইছেন। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সারা দেশে যে অস্থিরতা দেখা দিয়েছে তা কেবল বিক্ষিপ্ত সংঘাতের মধ্যেই সীমাবদ্ধ নেই। সবশেষ শেরপুরে প্রার্থীদের নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে
চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জামাত ইসলামের শ্রীবর্দী উপজেলার সেক্রেটারি রেজাউল করিম নিহত হয়েছেন। কেবল শেরপুরের এই ঘটনাই নয়, 11 ডিসেম্বর তফসিল ঘোষণার পর থেকে আরো 3টি রাজনৈতিক হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী গত 12 ডিসেম্বর থেকে 26 জানুয়ারি পর্যন্ত 45 দিনে সারা দেশে 144টি নির্বাচনী সহিংসতার মধ্যে প্রতিদ্বন্দ্বী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে 55টি। এছাড়া ভীতি দেখানো এবং আক্রমণাত্মক আচরণের ঘটনা ঘটেছে 11টি। প্রার্থীর উপর আক্রমণের ঘটনা 6টি, অবৈধ অস্ত্রের ব্যবহার 2টি। এর মধ্যে কুমিল্লা ও লক্ষ্মীপুর জেলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের মধ্যে 4 দফা করে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যা অন্য জেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি। শেরপুরের জামাত নেতাকে নৃশংসভাবে খুন করার পরদিনই সরকারি প্রচার মুখগুলোর দাবি, রাজনৈতিক দলগুলো যথেষ্ট সহিষ্ণু, ভোটের আগের দিনগুলো ভালো যাবে। আর সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সকালে এক কথা আর বিকেলে আর এক কথা বলেন। 27 জানুয়ারি তিনি বলেছিলেন, নির্বাচনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতির কোনো শঙ্কা নেই। এমন দাবির পেছনে তার যুক্তি হলো, দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা নেই, তাই আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতিরও আশঙ্কা নেই। পরদিন মানে 28 জানুয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, নির্বাচনের প্রস্তুতি প্রত্যাশার তুলনায় অনেক ভালো। তার এমন দাবির পেছনে যুক্তি ছিল, নির্বাচনের সঙ্গে যারা জড়িত, এখানে কোনো আওয়ামী লীগের দোসর বলতে কোনো কিছু নাই। এখানে সবাই নির্বাচনের জন্য প্রস্তুত, এখানে সবাই খুব ভালো এবং সৎ অফিসার। স্বরাষ্ট্র উপদেষ্টা যখন শয়নে স্বপনে আওয়ামী লীগ মুক্ত নির্বাচন দেখছিলেন, তার ঠিক 24 ঘন্টার মধ্যে সরকারের 2 মিত্রের মারামারিতে একজনকে প্রাণ দিতে হলো। আর তাতেই 29 জানুয়ারি পাল্টে যায় তার পচন। এবার তিনি বললেন, নির্বাচনে কোনো ব্যালট বাক্স ছিনতাই হলে কেউই রক্ষা পাবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা যতই নানা ধরনের কথা বলুক, গোয়েন্দা রিপোর্ট বলছে শঙ্কার কথা। সরকার একাধিক গোয়েন্দা সংস্থা এবারে নির্বাচনকে দেখছে চরম আতঙ্কের একটি নির্বাচন হিসেবে। তাদের রিপোর্টগুলোতে 5 ধরনের নিরাপত্তা ঝুঁকির কথা বলা হয়েছে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি কিংবা কোথাও কোথাও কেন্দ্র দখলের মতো পরিস্থিতির শঙ্কা তৈরি হয়েছে। ভোটের আগে বা ভোটের দিন হঠাৎ নাশকতামূলক ঘটনা ঘটিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা হতে পারে। এতে বিস্ফোরণ, আগুন, ককটেল বা সহিংস হামলার মতো ঘটনা ঘটতে পারে, যার উদ্দেশ্য হবে ভোটারদের কেন্দ্রমুখী হওয়াকে বাধাগ্রস্ত করা। এছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাদের সমর্থকদের দ্বারা ভোট প্রভাবিত করার চেষ্টা হতে পারে। এর মধ্যে কেন্দ্র দখল, জাল ভোট, ভোটারদের ভয় দেখানো কিংবা সংঘর্ষ সৃষ্টির মতো পরিস্থিতির আশঙ্কা রয়েছে। পাশাপাশি নির্বাচনের আগে গুপ্ত হামলা ও টার্গেট কিলিং এর ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কাও রয়েছে। এর মধ্যে গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও ফরিদপুর জেলায় অতীতের রাজনৈতিক সহিংসতার ঘটনা এবং গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ভিন্ন ধরনের নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে পুলিশ। আবার নির্বাচনকে সামনে রেখে সরকারের জন্য মূর্তিমান এক আতঙ্ক হলো রোহিঙ্গা ক্যাম্পগুলো। গত 22 জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদন পাঠানো হয়। ওই প্রতিবেদনে নির্বাচনকালীন সময় রোহিঙ্গাদের ব্যবহার করে অপরাধ কার্যক্রম সংগঠন এবং রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার বিষয়ে সরকারকে সতর্ক করা হয়েছে। এর আগে নির্বাচনের সময় নির্বাচন কমিশন রোহিঙ্গা ক্যাম্পগুলো সিল করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু গোয়েন্দা সংস্থাটি সিল করা সম্ভব নয় বলে মত দিয়েছে, বরং নিরাপত্তা বাড়ানোর সুপারিশ করেছে তারা। প্রতিবেদনে ক্যাম্প এলাকায় নষ্ট হয়ে পড়ে থাকা সিসি ক্যামেরা মেরামত করতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের কথা বলা হয়েছে। ওই গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, রোহিঙ্গা ক্যাম্পে থাকা অবৈধ অস্ত্র কিংবা বিভিন্ন গ্রুপকে ব্যবহার করে নির্বাচনকালীন সময়ে স্বার্থান্বেষী মহল কক্সবাজার বা দেশের অন্যান্য স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড করতে পারে। এসব গোয়েন্দা তথ্য নিয়ে পুলিশ সদর দপ্তর, সেনা সদর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টার কার্যালয়ে গত কয়েকদিনে বেশ কয়েকটি বৈঠক হয়েছে। সূত্রগুলো বলছে, সরকারের পক্ষ থেকে যতই মনোবল চাঙ্গা রাখার মতো করে কথা বলা হোক না কেন, মাঠের পরিস্থিতি একেবারেই ভিন্ন। নির্বাচনী প্রার্থী কিংবা তাদের প্রচারণায় হামলার সংখ্যা বাড়াতে চিন্তিত সরকার ও প্রশাসন। আর এমন দুশ্চিন্তার মধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশব্যাপী সফর শুরু করেছেন। গত 22 জানুয়ারি থেকে তিনি এই সফর শুরু করেছেন।
22শে জানুয়ারি চট্টগ্রাম ও কুমিল্লায়, 27শে জানুয়ারি রংপুর ও রাজশাহী, 28শে জানুয়ারি পটুয়াখালী ও খুলনা এবং সবশেষ 29শে জানুয়ারি কক্সবাজার ও সিলেট সফর করেন। এসব সফর নিয়ে আইএসপিআর থেকে যে বিবৃতিগুলো দেওয়া হয়েছে তার সবগুলোতেই মোটামুটি একই রকম বার্তা দেওয়া হয়েছে। সেটি হলো সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ইন এইড টু দ্য সিভিল পাওয়ার এর আওতায় মোতায়েনরত সেনা সদস্যদের পরিদর্শনের লক্ষ্যে এসব এলাকা সফর করেছেন। সেনা প্রধান এসব সফরে মত বিনিময়কালে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। দর্শক, বাংলাদেশের ইতিহাস ঘাটলে দেখা যাবে বাংলাদেশের যে কোনো অরাজনৈতিক সরকারের আমলে সেনাবাহিনী দৃশ্যমান না হলেও পর্দার আড়ালে বেশ ক্ষমতাধর এক শক্তি হিসেবে কাজ করে। সেজন্য অনির্বাচিত সরকারের সময় ঢাকার রাজনৈতিক আলাপচারিতায় একটি শব্দ প্রায় ঘুরে ফিরে আসে, আর সেই শব্দটি হলো কচুক্ষেত বা উত্তরপাড়া। বিশ্লেষকরা মনে করেন অনির্বাচিত সরকারের সময় সেনাবাহিনী সরাসরি ক্ষমতা দখলের অবস্থানে নেই ঠিকই, কিন্তু তারা একটি নির্ণায়ক শক্তির কেন্দ্র হিসেবে রয়ে গেছে, যেমনটি ছিল 1/11-এর পর ফখরুদ্দিন সরকারের সময়। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার 2024 সালের 17 সেপ্টেম্বর প্রথমবারের মতো সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়। পরবর্তীতে এই ক্ষমতার মেয়াদ কয়েক দফায় বাড়িয়ে 2026 সালের 28শে ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার বা বিচারিক ক্ষমতা হলো এমন একটি ক্ষমতা যার ফলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কাউকে গ্রেফতার করার আদেশ দেওয়া, স্বল্পমেয়াদী সাজা দেওয়া বা প্রয়োজনে গুলি চালানোর মতো আদেশ দিতে পারেন। অতীতে জাতীয় নির্বাচনগুলোয় সেনাবাহিনীর দায়িত্ব পালন করলেও তাদের হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল না। তারা উপস্থিত থেকে বিশেষ প্রয়োজনে প্রশাসনের অনুরোধে কাজ করেছে। আসন্ন ভোটের সময় সশস্ত্র বাহিনীকে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় যুক্ত করার কারণে তাদেরকে আলাদা করে বিচারিক ক্ষমতা দেওয়ার এখতিয়ার ইসির হাতে নেই। নির্বাচন কমিশন বলছে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় যুক্ত করা হলেও অতীতের মতোই এবারও নির্বাচনে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় সশস্ত্র বাহিনীকে নির্বাচনের দায়িত্বে মোতায়েন করা হবে। কিন্তু গত প্রায় 1.5 বছর ধরে সেনাবাহিনীর এত শক্তিশালী আইনি ক্ষমতা থাকা সত্ত্বেও মাঠ পর্যায়ে সহিংসতার গ্রাফ কেন নিম্নমুখী হচ্ছে না, তা একটি বড় প্রশ্ন। জেনারেল ওয়াকারুজ্জামান যখন পটুয়াখালী ও খুলনাতে সেনা সদস্যদের বার্তা দেন তখন শেরপুরে ঘটে হতাহতের ঘটনা। ওই ঘটনায় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে একজন সেনা সদস্যকে বিক্ষুব্ধ রাজনৈতিক দলের সদস্যদের উদ্দেশ্যে বলতে শোনা যায়, আপনারা চলে যান, আপনাদের নিরাপত্তা আমরা দিতে পারছি না। এমন ভিডিও ভাইরাল হওয়ার পর প্রশ্ন উঠেছে, নির্বাচনী সহিংসতার যে চিত্র দেখা যাচ্ছে আর তা নিয়ে জনমনে যে শঙ্কা দেখা দিয়েছে, তাতে কি অতীতের মতো সেনাবাহিনীর উপর বাংলাদেশের মানুষ আস্থা রাখতে পারবে, নাকি জেনারেল ওয়াকারুজ্জামান যে বছর খানেক আগে বলেছিলেন এনাফ ইজ এনাফ, সেটি ছিল শুধুই তার কথার কথা? লক্ষণীয় বিষয় হলো জেনারেল ওয়াকার আইন শৃঙ্খলার বৈঠকে নিজেই বলেছেন থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলোর মধ্যে 37.6% এখনো উদ্ধার করতে পারেনি সরকারের বাহিনীগুলো, অথচ সেগুলোর উদ্ধারের বিষয়ে কোনো তাগাদাও নেই। আবার দেশব্যাপী যখন নির্বাচনী সন্ত্রাস বাড়ছে তখন জেনারেল ওয়াকার শুধু তার বাহিনীর উদ্দেশ্যে শুধু একটি বার্তাই দিচ্ছেন, সেটি হলো নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। প্রশ্ন হলো, যে বড় ধরনের নিরাপত্তার সংখ্যা আছে সেখানে কেন জেনারেল ওয়াকার তার প্রতিটি ক্যান্টনমেন্টে গিয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিচ্ছেন? তার মানে কি কোনো দল বা পক্ষের দিকে সেনাবাহিনীর একটি বড় অংশের ঝুঁকে পড়ার আশঙ্কা আছে? বিষয়টি নিয়ে আরো সন্দেহ জাগছে। একই দিনে স্বরাষ্ট্র উপদেষ্টার মুখ থেকেও একই ধরনের বক্তব্য এসেছে। তিনি 29শে জানুয়ারি রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে একই নির্দেশ দিয়েছেন। সূত্রগুলো বলছে, বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে দশা, তাতে নির্বাচনকে ঘিরে জেনারেল ওয়াকার ও তার বাহিনী পড়েছে উভয় সংকটে। সেনাবাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কঠোর হলে সেটি নিয়ে আন্তর্জাতিক নানা পক্ষগুলো থেকে প্রশ্ন উঠতে পারে। নির্বাচনের সময় সংঘাতময় পরিস্থিতিতে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির অবনতি ঘটতে পারে এমন আশঙ্কা আছে আন্তর্জাতিক মহলে।
এরই মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এ নিয়ে খোলা চিঠি লিখেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস কালামার্ট। চিঠিতে তিনি মানবাধিকার রক্ষা ও উন্নয়ন এবং জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে গঠনমূলক সংলাপের অংশ হিসেবে আসন্ন নির্বাচনের প্রাক্কালে মৌলিক অধিকার সুরক্ষা নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল উদ্বেগ ও সুপারিশ তুলে ধরেছেন। আবার বাংলাদেশ সেনাবাহিনী এবং জেনারেল ওয়াকারের প্রতিটি পদক্ষেপের পেছনে আন্তর্জাতিক সম্প্রদায়ের এক বড় ভূমিকা রয়েছে, বিশেষ করে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের অংশগ্রহণ এবং সেখান থেকে আসা বিশাল আর্থিক ও সম্মানজনক প্রাপ্তি সেনাবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছর প্রায় 100 থেকে 500 মিলিয়ন ডলার আয় এবং বিশ্বজুড়ে পেশাদারিত্বের যে স্বীকৃতি সেনাবাহিনী পায় তা কোনোভাবেই ঝুঁকিতে ফেলতে চাইবেন না বর্তমান সেনাপ্রধান। বিশ্লেষকরা বলছেন, যদি নির্বাচনে বড় ধরনের কারচুপি হয় আর তাতে সেনাবাহিনী কোনো বিশেষ পক্ষ নেয়, তবে তার শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের অবস্থানকে দুর্বল করতে পারে। সূত্রগুলো বলছে, 29শে জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন বিষয়টি জেনারেল ওয়াকারের নজরে এনেছেন। এমনিতেই আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রাখায় আন্তর্জাতিক মহল এই নির্বাচন নিয়ে আপত্তি জানিয়ে আসছে। সেনা সূত্রগুলো বলছে, পরিস্থিতি বিবেচনায় সেনাপ্রধানকে যথেষ্ট কৌশলী হতে হচ্ছে। দর্শক, সরকার আশ্বাসের বিপরীতে মাঠের যে রণমূর্তি দেখা যাচ্ছে তাতে জেনারেল ওয়াকারের ভূমিকা হবে অত্যন্ত পিচ্ছিল পথে হাঁটার মতো। তিনি যদি খুব কঠোর হন তবে তার সামরিক হস্তক্ষেপ হিসেবে চিহ্নিত হতে পারে, আবার যদি তিনি খুব নরম থাকেন তবে দেশ এক ভয়ঙ্কর সংঘাতের দিকে চলে যেতে পারে। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তবে আমি বিশ্বাস করি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ আবার তাদের নিজেদেরকে ক্ষমতায় দেখবে এবং এটা হওয়া উচিত। কারণ একটি মুক্তিযুদ্ধের দেশে, যেই দেশে বঙ্গবন্ধু যে দেশের মহানায়ক, তার নাম নেওয়া যায় না, যেই দেশে 7ই মার্চের ভাষণের মাধ্যমে একটি দেশ সৃষ্টি হয়েছে, সেই ভাষণ পাঠ্যপুস্তকে নেই, যেই দেশে আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল, সে আওয়ামী লীগ নিষিদ্ধ, যে আওয়ামী লীগকে ছাত্রলীগ পয়দা করেছে। অদ্ভুত ব্যাপার, সারা পৃথিবীতে কিন্তু বাপে পুত্রকে জন্ম দেয়, কিন্তু এইখানে কিন্তু উল্টা হয়েছে, অর্থাৎ পুত্র পিতাকে জন্ম দিয়েছে, অর্থাৎ ছাত্রলীগ আওয়ামী লীগ বানিয়েছে। সেই ছাত্রলীগ নিষিদ্ধ, যে ছাত্রলীগের রয়েছে বর্ণাঢ্য ইতিহাস, যে ছাত্রলীগের রয়েছে কিংবদন্তি ইতিহাস, সেই ছাত্রলীগ এখন নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ, জয় বাংলা স্লোগান নিষিদ্ধ, বঙ্গবন্ধু নিষিদ্ধ, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিষিদ্ধ, 7ই মার্চের ভাষণ নিষিদ্ধ। কিন্তু এখন সিদ্ধ কি? নেজামে ইসলাম। কোন নেজামে ইসলাম? আপনারা শুধু জামাতে ইসলামের কথা বলেন। মনে রাখবেন, যেই দলের নামের পরে ইসলাম এবং আগে ইসলাম, তার মানে এই দলটা 71 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। সে করেছে, নয় তার বাপেরা করেছেই। যেমন ধরেন হেফাজতে ইসলাম, এখন এই দলটা বানাইছে 2013 বা 12-তে। এখন বলেন ভাই এটা তো এনে বানাইছে না, ভাই এর পিছনে গিয়ে দেখেন এটা কারা বানাইছে। যারা বানাইছে তারা 71-এ পাকিস্তান ইসলাম ছিল, তারা ইসলামী মোহাম্মদ ইসলাম ছিল না, তারা মওদুদি ইসলাম ছিল। এই নেজামে ইসলাম, জামাতে ইসলাম, এরা দেখেন দুইটা হলো নামের পিছনে ইসলাম, আরেকটা হলো কি ইসলামী আন্দোলন বাংলাদেশ, এটার আগে ইসলাম। যত আগে পিছিয়ে দেখবেন, অনেকে বলবেন আমি এবার ইসলাম কেন নিয়ে আসলাম। জি, ইতিহাস তিতা হইলেও শুনতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে কখনোই এই কোনো মুসলিম দেশ আমাদের পক্ষে ছিল না, একটাও না। বরং কারা কারা ছিল শুনলে মাথা নষ্ট হয়ে যাবে। ইসরায়েল আমাদের পক্ষে ছিল, ভারত আমাদের পক্ষে ছিল, ভুটান আমাদের পক্ষে ছিল, সোভিয়েত ইউনিয়ন আজকে রাশিয়া আমাদের পক্ষে ছিল। মুসলিম কোনো দেশ আমাদের পক্ষে ছিল না, একটাও না। এমনকি এখনো আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে না। যেমন বাংলাদেশের মিলিটারিরা আপনি দেখবেন, যদিও এখন দেখেন সব বড় বড় পদ মিলিটারি নিয়ে বসে আছে, কিন্তু মুক্তিযুদ্ধে তাদের অবদান প্রশ্নের ঊর্ধ্বে নয়, বিতর্কিত। এগুলো হচ্ছে জামাতের পেইড লোক। এই যে রিক্সালা বলে ভোট দিবে, এটা জামাতের বেতনভুক্ত। এগুলা জামাতের কৌশল, এগুলা কাজে ঘাটবে না। ইলেকশনে কেমনে ভোট হয় আপনারে বলি। আমি প্রত্যেকবার ভোটের সময় সকাল 8টা থেকে 5টা পর্যন্ত ভোট হয়, রাইট 4টা পর্যন্ত, 5টা পর্যন্ত। তা আমি কি করি জানেন? প্রতি ঘন্টায় ঘন্টায় এক কেন্দ্রে যাই, যায় লাইন ধরি, ইচ্ছা করেই, বুঝতে পারছেন? গিয়ে লাইন ধরি, গিয়ে জিজ্ঞেস করি, চাচা কারে ভোট দিবেন? কাকা, ও কাহা মানে কাহা মানে কাকা, কাকা কারে ভোট দিবা? অথবা যদি বলি বড় ভাই কারে ভোট দিবেন, কি বলতে জানেন? ভোট তো আসাদের দিবার চাইছিলাম, কিন্তু মাঠ তো ফরিদের। ভাবতাছি কি, বাড়িতে কিন্তু বলে আসছে আপনার ভোট দিবে, মাঠে এসে দেখছে যে আমি পার হয়ে যাইতেছি, পাবলিক তো না আমারে ভোট দিবে। এটা হচ্ছে বাংলাদেশের মাইন্ড হলো ফ্লোটিং মাইন্ড সেট আপ। জামাত এটা ক্যাশ করতে চায়, কিন্তু না, ওই যে আপনি যেটা বললেন, চিনে না তো। আচ্ছা আপনি বলেন, ডারবি ওই যে ছাগল চোর, এখন ছাগল চোর কে ভোট দিবে? শুনেন, মৌলবীদের মানুষ সবচেয়ে বড় চেয়ারটা দেয়, মৌলবীদের মানুষ বড় রুই মাছের মাথাটা খাওয়ায়, কলিজার মাংস দেয়, বড় লাউটা দেয়।
মেয়া বিয়া দেখেও আপনি দেখছেন কোন মেয়ের বিয়ে দিব জানেন, যেটা ৩ বার তালাক হইছে বা বাচ্চা ৪-৫টা স্বামী আর পাওয়া যায় না বা সংসার করে না, ওইটারে বিয়ে দেয় মৌলবীর কাছে। আপনি দেখেন তো আমার কেরা মৌলবীর কাছে মেয়া বিয়ে দেয়? কে দেয়? ভোট কোন পীর সাহেবেরও তো বহুত ভোট, চরমনের পীরের তো বহুত ভোট, কয়বার এমপি হয়েছে ওরা? ৮৮-র নাম শুনেন নাই, যে জিন পালা ৮০টা, সে কোনোদিন কিছু হইতে পারছে? বাংলাদেশের মানুষ তো শুনে, যে পীরের কথাই মনে করে বেহেস্তে পাঠাবে, যে পীরের জন্য বউ দিয়ে দেয়। আপনি কি জানেন বাংলাদেশে এমন পীর আছে বউ পাঠায় দেয়? সেও কিন্তু ভোট দেয় না পীরের। ভোট আলাদা জিনিস ভাই, ভোটের রাজনীতি মাঠের রাজনীতি আলাদা।